সৌরদীপ। করছি ডিডি বাংলার এই সাপ্তাহিক অনুষ্ঠান যুক্তিতক্ক। আপনারা জানেন সপ্তাহের এই দিনে এই সময়ে আমরা উপস্থিত হই এবং সমসাময়িক কোনো বিষয় নিয়ে আলোচনা করি। থাকে যুক্তি, থাকে তর্ক এবং থাকে তার সমাধান, বা আমাদের কি করা উচিত, রাষ্ট্রের কি করা উচিত, সরকারের কি করা উচিত, কি হওয়া উচিত, এই সব আলোচনাই থাকে। আজ এবছরের শেষ যুক্তিতক্কের অনুষ্ঠান, তাই মনে হয়েছে একটু পেছন ফিরে দেখি এবং সেই ঘটনাগুলোকে বিশ্লেষণ করি। সমসাময়িক তো বটেই, এই মুহূর্তের নয়, যেটা আমরা পেরিয়ে এসেছি সেই জিনিসগুলো, সেই ঘটনাগুলো। তাই আজকের অনুষ্ঠান দেশে বিদেশে 22-এ। আমাদের অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল। জয়ন্ত, এই অনুষ্ঠানে স্বাগত। রয়েছেন আর এক বিশিষ্ট সাংবাদিক প্রণয় শর্মা। প্রণয়দা, এই অনুষ্ঠানে স্বাগত। রয়েছেন অধ্যাপক, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডক্টর সৌরদীপ সেন। অধ্যাপক সেন, আপনাকেও স্বাগত। আমাদের খুব ভালো লাগছে যে দুজন সাংবাদিককে আজ আমরা পেয়েছি, তারা দীর্ঘদিন দিল্লিতে সাংবাদিকতা করেছেন, ফলে আন্তর্জাতিক জাতীয় স্তরে তাদের পরিচিতি এবং তাদের যে অবাধ বিচরণ সেটা আমরা জানি। কিন্তু তাদের দুজনেরই সাংবাদিকতা শুরু এই কলকাতায়। আজকে যেহেতু আন্তর্জাতিক, এবং তারা আন্তর্জাতিক বিষয় নিয়েই ভাষ্য দেন, ফলে তাদের পাওয়াটা আমাদের কাছে একটা বড় পাওয়া বলে মনে করছি। আর অধ্যাপক সেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিলিগুড়ির। আমরা একটু চেষ্টা করছি বিভিন্ন জায়গায় আমাদের যে প্রতিভা রয়েছে তারাও যাতে আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এসে আপনাদের সঙ্গে পরিচিত হতে পারেন। অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু যে কোনো কাউকেই যদি বলা হয় 2022-এর সব থেকে যেটা মনে রাখার মতো, সবাই নিশ্চয়ই বলবেন ইউক্রেনের যুদ্ধ। হ্যাঁ, ইউক্রেন অনেক দূরে। যুদ্ধটা ঠিক কেন হচ্ছে আমরা সবাই কিন্তু সঠিক সেটা জানিও না, কিন্তু এটুকু জানি যুদ্ধ খারাপ। ভারত প্রথম থেকেই বলে এসেছে যুদ্ধের কোনো প্রয়োজন নেই, এটা যুদ্ধের সময় নয়। কিন্তু যুদ্ধ তো হচ্ছে দুটি দেশের মধ্যে, সেখানকার সাধারণ মানুষ, সেনা, তারা প্রাণ হারাচ্ছেন, আহত হচ্ছেন। কিন্তু তার তো একটা প্রভাব পড়ছে স্থানীয়ভাবে, কেন আন্তর্জাতিকভাবেও, এবং আমাদের দেশও পরোক্ষভাবে হলেও সেই প্রভাবের বাইরে নয়। আসুন একটু ইউক্রেন যুদ্ধের কথা দেখি, তারপর এবছরের হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা মনে করছি ইউক্রেন যুদ্ধ, সেটা নিয়ে একটু আলোচনা হবে। ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে বিশ্ব দরবারে অভিনন্দিত ভারতের শান্তির বার্তা। গত সোমবার ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। শান্তির পথে ইউক্রেনের উদ্যোগে ভারতের সমর্থন চান তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বের অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে যখন ইউরোপের বিভিন্ন দেশ সমাধানের পথ খুঁজছে, তখন ভারত আলোচনার মাধ্যমে শান্তির পথে এগোনোর সুস্পষ্ট বার্তা দিয়েছে। গত সেপ্টেম্বরে সমরকান্দে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই যুদ্ধের সময় নয়, শুধু শান্তির আহ্বান জানানোই নয়, গত ফেব্রুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত ভারত ইউক্রেন এবং প্রতিবেশী দেশগুলোতে মোট 99.3 টন পণ্য মানবিক সাহায্য হিসেবে পাঠিয়েছে। এই সাহায্যের মধ্যে রয়েছে ওষুধ, চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি, কম্বল, তাঁবু এবং টারপুলিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভারত তার দৃঢ় অবস্থানে অনড় থেকেছে। ভারত বলেছে, শত্রুতা ভুলে অবিলম্বে দুপক্ষ আলোচনায় বসুক এবং কূটনৈতিক স্তরে মতানৈক্য মিটিয়ে দীর্ঘস্থায়ী সমাধান সূত্র বেরিয়ে আসুক। দেশের স্বার্থ বজায় রেখে ভারতের এই সফট পাওয়ারকে কুর্নিশ জানিয়েছে পশ্চিমী দুনিয়া। ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথায় ভারতের প্রধানমন্ত্রী আরও একবার জানিয়েছেন, যে কোনো শান্তি প্রচেষ্টায় ভারতের সমর্থন থাকবে। পাশাপাশি বিশ্বের দুর্গত মানুষের প্রতি ভারতের মানবিক সাহায্য বজায় থাকবে। ইউক্রেন যুদ্ধ, এখানে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক প্রণয় শর্মা, যিনি আন্তর্জাতিক বিষয়ে ভাষ্যের জন্যই পরিচিত। প্রণয়দা, এই যুদ্ধ দুটো দেশের মধ্যে হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রভাব এবং ভারতীয় প্রভাব। প্রণয় শর্মা। ঠিকই, কারণ এটা সবচেয়ে যেটা আশ্চর্যজনক এবং বেশিরভাগ লোকের কাছেই, সবাই ভেবেছিল যখন শুরু হয়েছিল
যে এটা বেশি দিন চলবে না ফেব্রুয়ারিতে, কিন্তু আমরা দেখেছি যে 1 বছর প্রায় হতে চললো, এবং এমন মানে এই বছরের শেষ অবধিও এমন কোনো তার মধ্যে ইঙ্গিত নেই যাতে খুব তাড়াতাড়ি সেটা শেষ হবে বলে। এর ফলে শুধু যে দুটো দেশ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে জড়িত তা নয়, এর প্রভাব ইউরোপ, এশিয়া, আফ্রিকা বিভিন্ন জায়গায় সারা দুনিয়া পড়েছে তার, বিশেষ করে জ্বালানির এনার্জি যেটা গ্যাস বা এইসব নিয়ে। তাছাড়া রয়েছে সেখানে খাদ্যের ব্যাপারটা, হুইট রয়েছে যেটা গমের একটা বড় ব্যাপার, এবং সেখানে ফার্টিলাইজার রয়েছে, সানফ্লাওয়ারের একটা বড় সাপ্লায়ার ইউক্রেন, সবচেয়ে বেশি সেখান থেকে আসে। এই সব মিলে এবং তার ফলে জড়িত যেই অন্যান্যগুলো ইস্যু, একটা ক্যাসকেডিং এফেক্ট দাঁড়িয়েছে যে প্রচুর পরিমাণে সেখানটা ইনফ্লেশন হয়েছে বিভিন্ন দেশে, এবং সেটা এখনও যায়নি, ক্রমশই বাড়ছে সেটা। তো যার জন্যে প্রত্যেকেই চায়, ভারতের যে পজিশনটার কথা বলা হচ্ছে এটা কিন্তু যুদ্ধ শুরুর থেকেই ভারত কিন্তু এই কথাটাই বলছে যে যাই ডিফারেন্স থাকুক না কেন, আলোচনার মাধ্যমে সঙ্গে সঙ্গে সেসেশন অফ ভায়োলেন্স প্রথম 1 নম্বর, এবং দুই দেশই যাতে এমন কোনো রাস্তা খোঁজে যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের যা ডিফারেন্স আছে সেটার একটা সমাধান করার চেষ্টা করুক। এইটা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে ভারত বলেছে, এটা কনসিস্টেন্ট একটা পজিশন। এই যে সম্প্রতি যেই ফোনে কথা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, ওই একই কথা জানানো হয়েছে। আমার মনে হয় ইউক্রেনের প্রেসিডেন্টের তার বিশেষ উদ্বেগ, এই ব্যাপারে উদ্যোগ, তার কারণ তিনি ফেব্রুয়ারি মাসে চাইছেন একটা আন্তর্জাতিক পিস কনফারেন্স করার ইউক্রেনকে নিয়ে, কিন্তু তাই নিয়েও বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে, কারণ তারা যেই ধরনের কন্ডিশন দিচ্ছে সেখানটায়, যে রাশিয়াকে প্রথম ট্রায়াল হবে, তারপরে তাকে আনা হবে কিনা তাই নিয়ে, কিন্তু রাশিয়া যদি সেই শান্তি কনফারেন্সের মধ্যে না থাকে তাহলে তার কোনো মানে দাঁড়াবে না। সুতরাং এইসব নিয়ে এখন বেশ কিছুদিন ধরে আলোচনা চলবে, এবং ভারত যেহেতু দুপক্ষের দিকেই গ্রহণযোগ্য, একদিকে কারণ পশ্চিম দুনিয়াতে ভারতের প্রচুর বন্ধুবান্ধব আছে, রাশিয়ার সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, ভারতের মতো দেশ যদি এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেয়, তারা মিডিয়েট করে, সেটাই চায় লোকজন, যে বুঝিয়ে যাতে এই শান্তি বার্তাটাকে আরও দু দেশের মধ্যেই পৌঁছে দেয়, যাতে তারা এই কনফারেন্সের মধ্যে পার্টিসিপেট করে একটা সমাধান নিয়ে আসতে পারে। ধন্যবাদ প্রণয়। আমি অধ্যাপক সৌরদীপ সেন, তিনিও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। ডক্টর সেন, আপনার বক্তব্য এই ইউক্রেন যুদ্ধ এবং তার প্রভাব সারা পৃথিবীতে, আমাদের দেশে। ডক্টর সেন, অনেকেই ভেবেছিল যে যুদ্ধটা একটি শর্ট স্প্যান অফ টাইমের মধ্যে ইট উইল গেট ওভার, শেষ হবে, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। এবং আমি যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশুনো করি, দিস রিমাইন্ডস মি অফ দ্য স্লিফেন প্ল্যান। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে যখন একটি জার্মান ফিল্ড মার্শাল একটি প্ল্যান করেছিলেন বেলজিয়ামকে ইনভেড করার, সেটা ভাবা হয়েছিল যে খুব কম দিনের মধ্যেই যুদ্ধটা শেষ হয়ে যাবে, এবং আমরা দেখেছিলাম যে 4 বছর ধরে প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল। এই হেন অবস্থায় এখন দাঁড়িয়ে যুদ্ধ করাটা ডেফিনেটলি আমার মনে হয় সমীচীন নয়, কিন্তু কয়েকটা ব্যাপার আছে যেটা আমরা বলি পোস্ট কনফ্লিক্ট পিস বিল্ডিং, বা যে কোনো টাইপের সিজ ফায়ার বা পিস কিপিংয়ের ব্যাপারে যে পরিস্থিতিগুলো আমরা দেখি বা যে স্টেপসগুলো আমরা নির্ধারণ করি, সেইগুলোর মধ্যে জেলেন্সকি একটি পিস ফর্মুলা প্রপোজ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট, উনি বলেছেন যে 10টা পয়েন্ট এই পিস ফর্মুলার মধ্যে আসবে, এবং সেইটি নিয়েও প্রাইম মিনিস্টার মোদির সাথে ওনার কথা হয়েছে। আই এম শিওর আপনারা সবাই সেটা পড়েছেন বা দেখেছেন। সেই প্রোগ্রাম বিষয়টা কতটা বাস্তবায়িত হতে পারবে বলে আমার মনে হয়, রাশিয়াকে বাদ দিয়ে বা আমার মনে হয় হবে না, যোগদান করার কথা বলছেন, হয়তো তিনি বলছেন সেটা ঠিক আছে, কিন্তু কতটা সেটা বাস্তবায়িত হবে? খেরসন এ এখন অ্যাট প্রেজেন্ট একটা অ্যাটাক চলছে। ইউক্রেনে, থ্রু আউট ইউক্রেন একটা এয়ার রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে, আজকেই দেওয়া হয়েছে 28 তারিখ, এবং ক্রেমলিন বা রাশিয়ার যে সিট অফ গভর্নমেন্ট, ক্রেমলিন কিন্তু একদম সামারিলি জেলেন্সকির প্রপোজালটাকে রিজেক্ট করে দিয়েছে, বলেছে যে
পুতিন বলেছেন যে এই প্ল্যানটার মধ্যে 4টে যে অ্যানেক্সড রিজিয়ন, যেগুলো রাশিয়া বলছে যে তারা অ্যানেক্স করেছে এই যুদ্ধে 1 বছর বা 10 মাসের মধ্যে, লুহানস্ক, ডোনেটস্ক, খেরসন আর জাপোরিজিয়া, এই 4টে যে রিজন, এই রিজনগুলো ছাড়া কোনো পিস প্ল্যানই হতে পারে না। এবং 6 নম্বর যে পয়েন্টটা জেলেনস্কির এই 10 পয়েন্ট পিস ফর্মুলার, যেটা বলছে উইথড্রল অফ রাশিয়ান ট্রুপস অ্যান্ড এন্ড অফ হস্টিলিটিস, এই জিনিসটা কিন্তু একেবারেই প্রযোজ্য হয় না যদি আমরা এই 4টে রিজনের কথা ভাবি, বা ইফ উই টেক দিস রিজনস ইনটু কনসিডারেশন। এবং আর একটা জিনিসও ভাবতে হবে, যেহেতু আমি নিজে মিলিটারি হিস্ট্রি নিয়ে একটু পড়াশুনো করি, অক্টোবর মাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে জেনারেল সার্গেই সুরোভিকিন, উনি কমান্ড নিয়েছেন ইউক্রেন অপারেশনসে, এবং হি ইজ নোন অ্যাজ দ্য জেনারেল অফ আর্মাগেডন, অ্যাজ জেনারেল আর্মাগেডন। কারণ উনি প্রচুর ওয়ার ক্রাইমস করেছেন এর আগে, সিরিয়াতে, অ্যালেপ্পোতে, ইদলিবে, এবং there has been summary bombings, air raids, different টাইপের হিউম্যান রাইটস ভায়োলেশনস অ্যান্ড সো অন। এবং জেনারেল সুরোভিকিনকে কিন্তু প্রেসিডেন্ট পুতিন এখন এই যুদ্ধের দায়িত্ব দিয়েছেন, এবং অক্টোবর মাস থেকে দেখতে পাচ্ছি যে হস্টিলিটি কিন্তু ইউক্রেনে আরও বেড়ে গেছে। হ্যাঁ, আর ইউক্রেনের যুদ্ধের কিন্তু এখন অক্টোবর মাস থেকে একটা নতুন মোড় হয়েছে, যেখানে আমরা দেখছি যে রাশিয়া কিন্তু আবার একটা আপার হ্যান্ড নিতে চলেছে, এবং হস্টিলিটি কিন্তু কোনো রকমভাবেই ভারত যা বলুক, চীন যা বলুক, ইউএসএ যা বলুক, গ্রাউন্ড রিয়ালিটিসে কিন্তু হস্টিলিটি কোনো রকমভাবে কমছে না, রাদার বাড়ছে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন বা অ্যাজ আ স্কলার অফ আইআর আমি বলবো, আমরা অনেক কিছুই ভাবতে পারি, অনেক কিছুই বলতে পারি যে G20 দ্বারা জেলেনস্কি বলেছে যে এই পিস ফর্মুলাটাকে ইমপ্লিমেন্ট করা হোক। ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে জেলেনস্কি একটা স্পিচ দিতে চেয়েছিলেন, ফিফার প্রেসিডেন্ট সেটা অ্যালাউ করেনি। এই সব মাধ্যমে বা এই সংবাদ মাধ্যমের দ্বারা আমরা অনেক কিছুই প্ল্যান করতে পারি বা প্রপোজ করতে পারি, কিন্তু কতটা সম্ভবপর হবে সেইটা তো ডেফিনেটলি ঠিকই। একদিকে একটা আন্তর্জাতিক সম্পর্কের নিরিখ, আর অন্যদিকে বাস্তবে যে যুদ্ধটা হচ্ছে এবং সেখানে যে ক্ষয়ক্ষতি হচ্ছে এবং তার অর্থনীতি এবং তার রপ্তানি, মানে অন্যান্য দেশের আমদানি, সেটার একটা প্রভাব পড়ছে। আমি সাংবাদিক জয়ন্ত ঘোষালের কাছে জিজ্ঞেস করতে চাইব, মূলত ভারতের দিক থেকে ভারতের যে ভাবধারা বা ভারত যে সিদ্ধান্ত নিয়েছে বা ভারতের ওপরে তার প্রভাব, এই ব্যাপারটা যদি একটু জয়ন্ত ঘোষাল। স্নেহাশিস, এটা খুব দুঃখের যে আমাদের বছরের শেষে সবথেকে যেটা দুঃখের ঘটনা ইউক্রেন, এবং ইউক্রেন মানে তো এটা কোনো শুধু পৃথিবীর বিষয় নয়, যেরকম তুমি বলছো যে ভারতের ওপর তার প্রভাব, এবং ভারত মানে তো শুধু দিল্লি নয়, গোটা দেশের প্রত্যন্ত জায়গাতেও যেরকমভাবে প্রণয়দা বলছিলেন যে তার মুদ্রাস্ফীতি, তার বিভিন্ন ইম্প্যাক্ট তার আমার দেশে হচ্ছে। আমি ব্রডলি নরেন্দ্র মোদীর যে ইন্ডিয়া ফার্স্ট ফরেন পলিসি, যেটা মানে প্রথম ভারত, এবং সেটাকে যেভাবে, এটা কিন্তু খুব কঠিন, সমালোচনা করার মতো তো সোজা কাজ কিছু হয় না, কিন্তু আমি রাশিয়ার সঙ্গে এত মার্কিন চাপের মধ্যে থেকেও আমার সাবেক বন্ধুত্ব বজায় রেখে, আমার জ্বালানিকে সিকিউরড করে, আমি ন্যাটোর সদস্য না হয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক বাড়ানো, এবং এখন তো যুদ্ধাস্ত্র নিয়েও রাশিয়ার পাশাপাশি আরও যেটা ডিটারেন্সের জন্য প্রয়োজন বলে দাবি করা হচ্ছে সেগুলো করা, এই যে এটার মধ্যে কিন্তু একটা মুনশিয়ানা দরকার হয়, মানে এই যে ভারসাম্য রক্ষা করা। আমার স্বার্থে ভারসাম্যটা যে 50-50 হতে পারবে তাও কিন্তু নয়, এটাও বাস্তব। যেটা স্নেহাশিস তুমি বলছো না যে কতটা বাস্তব, এখন ভারত মধ্যস্থতাকারী হিসেবেও কতটা তার গুরুত্ব, তুরস্ক বেশি মধ্যস্থতাকারী নাকি ইন্দোনেশিয়া বেশি গুরুত্ব ছিল নাকি ভারতের, এইসব কূট তর্কের কোনো মানে হয় না। ভারত এখন যখন একটা দায়িত্ব প্রাপ্ত হচ্ছে, ইউরোপ তো প্রথম ভারতকে চাপ দিয়েছে যে তুমি মধ্যস্থতাকারী হও, কেননা এটা তো শুধু ইস্ট ইউরোপের ব্যাপার নয়, ইউরোপের দেশগুলো পর্যন্ত খুব সমস্যার মধ্যে তো রয়েছে না, তারা একদম সম্পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের তাঁবুর নিচে চলে গিয়ে রাশিয়াকে গিয়ে দুর্মুষ দেব, ইউরোপের পজিশনও এখন তা নয়। এবং একটা জিনিস যেটা আশায় বাঁচে চাষা, হোপ এগেনস্ট হোপ,
বছরের শেষে শুধু হতাশার কথা বলবো না, এই যে অ্যাকচুয়ালাইজেশন, বাস্তবায়িত, আমরা তো আন্তর্জাতিক সম্পর্কের প্রথম সেই টেক্সট বুক ফ্র্যাঙ্কেলের তাতেই পড়েছিলাম যে বিদেশ নীতি মানেই হচ্ছে তোমার যে ডিজায়ার, সেটা অ্যাবসলিউট ডিজায়ার কখন ফরেন পলিসিতে সমাধান হয় না, কিন্তু একটা দর কষাকষির মাধ্যমে একটা এফেক্টিভ ডিজায়ার, এই শব্দটা ব্যবহার করা হয়েছিল। এখন এটা অনেকটা শ্যামবাজারের দর কষাকষির মতোই, মানে এই যে চার্টার অফ ডিম্যান্ডস, এই যে এতগুলো 10টা শর্ত, এখন পুটিনও কিন্তু এর মধ্যে একটা স্টেটমেন্ট অন্তত করেছেন যে চিরকাল যুদ্ধ চলে না এবং যুদ্ধ তারও সমাপ্তি হয়। এখন প্রত্যেকটা স্টেটমেন্ট, পুটিন তো মানে একটা অ্যামেচারিস্ট পলিটিশিয়ান নন, এবং তিনি যখন কোনো কথা বলছেন, এবং পুটিনের সঙ্গে যখন এসসিওর বৈঠকে চীনের সাথে বৈঠক না করে পুটিনের সঙ্গে বৈঠক করলেও সেখানে মোদি পুটিনকে বলছেন এবং প্রকাশ্যে সেটাকে জানানো হচ্ছে যে যুদ্ধ কোনো রকম অপশান নয়, এ কথাটাও কিন্তু মোদি বলছেন, আবার রাশিয়ার সাথে সম্পর্ক রক্ষা করে। এবং এখন মধ্যস্থতাকারী হিসেবে, এবং আমরা তো ইউক্রেনের কাছ থেকেও অনেক কিছু আমদানি করি এবং সেগুলো সমস্ত মানুষের প্রয়োজনে। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই রকম সংকট তো এর আগে দেখিনি, এবং তখনও কিন্তু বেবি ফুড আর যুদ্ধাস্ত্র কার প্রয়োজন বেশি সেই নিয়ে তখনও মিডিয়াতে বিতর্ক হয়েছে। আজও সেই বিতর্ক হচ্ছে যে জ্বালানি এবং অন্যান্য মানুষের প্রয়োজনীয় জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। এখন নিউক্লিয়ার রাষ্ট্র, পরমাণু শক্তিধর রাষ্ট্র, এবং একটা যুদ্ধ শাস্ত্রে বলা হয় না যে লিমিটেড ওয়ার বলে কিছু হয় না, যেটা কার্গিলের সময় খুব আলোচনা হতো যে লিমিটেড ওয়ার যখন শুরু হয়, যেমনটা প্রণয়দা বলছিলেন যে কোথায় গিয়ে যে শেষ হবে, সেই লিমিটেড সীমিত যুদ্ধ বলে কিছু হয় না। যুদ্ধ মানে সেটা যে কোনো সময় পূর্ণ রূপ নিতে পারে। এখন সেইটাকে নিয়ন্ত্রণ করে, এবং ভারতের যে সদর্থক ভূমিকাটা, যে চেষ্টাটা যে ভারত করে যাচ্ছে, এবং যখন G20 প্রধান হয়েছে সেটাকে নিয়েও অনেকে সমালোচনা করেছে। আমি বলছি G20 প্রধান, এটা তো ডিপার্টমেন্টাল হেড, যেমন বিশ্ববিদ্যালয় পরিবর্তন হয়, কালকে একজন ছিল আজকে হয়েছে, কিন্তু এই সুযোগটাকে যদি ভারত ইউটিলাইজ করার চেষ্টা তো করছে, এবং সেই ইউটিলাইজেশনটা করে যদি একটা ক্যাটালিস্টের ভূমিকা, মানে ভারত ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিল এইরকম রসিকতা করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু যদি মধ্যস্থতাকারীর ভূমিকায় এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু ভারতে G20 সম্মেলন হবে, এসসিওর সম্মেলন হবে, চীন আসবে, রাশিয়া থাকছে, সুতরাং এখানে কিন্তু অনেকগুলো আলাপ আলোচনার বন্ধ হয়ে থাকবে। আলাপ আলোচনা তো বন্ধ হয়ে যায়নি, বরং ভারত পাকিস্তানে যেরকম বন্ধ হয়ে গেছে, সেই বন্ধ হয়ে যাওয়াটা কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমার মনে হয় যে কোথাও একটা ট্র্যাক 2 হোক, ট্র্যাক মানে 1.5, 2.5, অনেকে অনেক কিছু বলে ডিপ্লোম্যাসিতে, যা ইচ্ছে হোক, একটা কোথাও একটা কিন্তু ব্যাক চ্যানেল কিন্তু নেই তা নয়, ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি কিন্তু অ্যাক্টিভ এখনো আছে। সুতরাং আমি মানে এখানে আমি বলবো না যে যুদ্ধকাল থেমে যাবে, নতুন বছর আমরা যুদ্ধের বিরুদ্ধে শান্তির প্রস্তাব নিতেই পারবই, কিন্তু এই যে প্রচেষ্টা যেটা ভারত করছে এবং অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের আলাপ আলোচনা চলছে, সেইটাকে কিন্তু আমার মনে হয় যে একটা প্রত্যাশা আমাদের থাকে যে সেটা হয়তো ভারত সেই ভূমিকাটা পালন করতে পারবে। ঠিকই, আমরা একদিকে যখন এই ফিরে দেখা, এই সন্ধিক্ষণে একটা বছর শেষ হচ্ছে আর একটা বছর আসছে, আমাদের কি প্রভাবিত করলো সেটা যখন দেখছি, তখন দেখছি যে এই যুদ্ধ বন্ধ হোক, এটা সকলেই চায়, কিন্তু কি করে এবং তাতে ভারতের কি ভূমিকা, ভারত কিভাবে প্রভাবিত হয়েছে সেগুলো আমরা দেখলাম। তবে আমরা যখন নতুন বছরে যাচ্ছি তখন নতুন আশা, যেন তেন প্রকারেণ যেন এই যুদ্ধটা বন্ধ হয়। এই যুদ্ধটা কোনো সমাধান নয়। আমরা যদি শিক্ষিত বা চেতনা সম্পন্ন মানুষ যদি সারা পৃথিবীর হতে পারে, তাহলে নিশ্চয়ই বসে বেরোবে, এবং সেক্ষেত্রে ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। তার কারণ ভারত G20 সভাপতিত্বে আছে, এবং এসসিও যেটা সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, সেখানেও কিন্তু ভারতের একটা ভূমিকা। তাছাড়া ভারত একটা গুরুত্ব পাচ্ছে, সেটা আমরা ইতিমধ্যেই দেখেছি। এখন দেখা যাক কতটা এই যুদ্ধ বন্ধ হয় এবং তাতে ভারতের কি ভূমিকা থাকে, কিন্তু বন্ধ হোক এটা আমরা সকলেই চাই। আপনারা দেখছেন যুক্তিতক্ক অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের বিষয় দেশে বিদেশে 22-এ। দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। এখন ছোট্ট একটু বিরতি। Tick, 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 tick. Casa
कसम ये खाए रे टिक 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 प्लास्टिक टिक ना पाए रे टिक 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 कसम ये खाए रे टिक 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 प्लास्टिक टिक ना पाए रे अगर सुन लो जो संभले ना हम तो बम ये फट जाएगा कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा अगर सुन लो जो संभले ना हम तो बम ये फट जाएगा कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा कि कर दो रहम धरती का ये दम भी घुट जाएगा कि कुदरत की नस नस में जहर ये बस जाएगा प्लास्टिक के हम सब मोहताज हैं कैसा ये समाज है कल ना हो हाथों में অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের বিষয় দেশে বিদেশে 22-এ আজকের অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল, বিশিষ্ট সাংবাদিক প্রণয় শর্মা এবং আন্তর্জাতিক সম্পর্ক তথা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডক্টর সৌরদীপ সেন। আমাদের ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে বলতে বারবার G20 বিষয়ে এসে গেছিল, কারণ আমরা জানি এই অনুষ্ঠানেও আমাদের আলোচনা হয়েছে যে G20 ভারত সভাপতি। আমরা সেদিকেও আলোচনা করব, কিন্তু তার আগে আমরা বলেছি যে এখানে যারা আমরা আলোচনা করি তারাই কিন্তু এই অনুষ্ঠানের সব কিছু নন। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের দর্শকরা, তারাও থাকেন আমাদের সঙ্গে, তবে টেলিফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার সোনাশিস দা, আমি আলমবাজার দক্ষিণেশ্বর থেকে চন্দন ব্যানার্জি কথা বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। উপস্থিত যারা রয়েছেন পোডিয়ামে তাদের প্রত্যেককে আমার বছরের শুভ বছরের শুভকামনা জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। আমি জয়ন্তদার কাছে প্রশ্নটা সরাসরি আসতেছি, যেহেতু জয়ন্তদা ইন্টারন্যাশনাল পলিটিক্স এর উপর অনেক লেখা লেখেন এবং আমরা পড়ি। তো জয়ন্তদা, এই যে যুদ্ধটা হচ্ছে, যুদ্ধটা বন্ধের ব্যাপারে যে ভারতের সদর্থক ভূমিকা আছে একথা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পশ্চিমী দেশের, বিশেষত আমেরিকা যুক্তরাষ্ট্রের বাইডেন সাহেব এবং ইউনাইটেড নেশনসের যে সিকিউরিটি কাউন্সিল আছে, এই দুটোরও তো একটা দায়িত্ব থেকে যাচ্ছে যে সমগ্র গ্লোবটাকে বাঁচিয়ে রাখার জন্য, এই যুদ্ধের যে ভয়াবহতা থেকে পৃথিবীর মানুষগুলোকে বাঁচাবার জন্য তারা কেন কিরকম সদর্থক ভূমিকা নিচ্ছেন, কি আদৌ নিচ্ছেন না, এই ব্যাপারে যদি একটু খোলাসা করেন আমাদের খুব সুবিধা হয়। নমস্কার। জয়ন্ত, আমার যেটা মনে হয় খুব সংক্ষেপে বলছি যে নিরাপত্তা পরিষদ তারা তো যথেষ্ট উদ্বিগ্ন এবং অনেকগুলো বৈঠক হয়েছে। রাষ্ট্রসংঘ তার লিমিটেশন, সীমাবদ্ধতা, সেটা যে কতটা আছে সেটা নিয়েও তো অনেক লেখালেখি হয়। এত দূর পর্যন্ত লেখালেখি হচ্ছে যে আদৌ ইউনাইটেড নেশনের মানে কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। মানে আজকে যে গোটা দুনিয়ায় যে বিশ্বায়নের পর এবং যেভাবে মানে প্রত্যেকটা রাষ্ট্র তার যে সার্বভৌমত্ব সেইটাকে রেখে কোনো আন্তর্জাতিক আইন বলবৎ করা একটা রাষ্ট্রসংঘের পক্ষে সেটা কতটা করা যায়, কতটা করা যায় না, মানে এগুলো নিয়েও বিতর্ক হচ্ছে। কিন্তু আমি যেটা বারবার বলি যে 1 is greater than 0, অর্থাৎ এখানে তো আমাদের অতীতে দেখেছি যে চীনের সঙ্গেও তো আমেরিকার হেনরি কিসিঙ্গারের সময় মানে কিভাবে ধাপে ধাপে সেই এডগার স্নোর যাওয়া, কিসিঙ্গারের যাওয়া, নিক্সনের ভূমিকা, এখন এগুলো ইতিহাস কিন্তু বলে যে অসম্ভব যেটা মনে হয় অনেক সময় সেটা সম্ভবও আবার হয়েছে, একদম মানে উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং এটা কিন্তু হাফ গ্লাস অফ ওয়াটার, মানে একটা গ্লাসে অর্ধেক জল আছে। এখন চেষ্টা চলছে সব রকমভাবে, এবং ইউনাইটেড নেশন কতটা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত, কতটা নয়, এসব বিতর্ক চলুক। কিন্তু এই সময়ে ভারতের যে ভূমিকা সেটা মানে একটা অনুঘটকের ভূমিকা। গোটা দুনিয়ায় কিন্তু তারা ত্রস্ত হয়ে রয়েছে, একদিকে আবার নতুন করে কোভিড সমস্যা এসে গেছে, এবং সেখানে চীনের সঙ্গেও কিন্তু দৌত্য, আমেরিকার সঙ্গে যদি চীনের দৌত্যটা না হয় বা আরও সংঘাতের দিকে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু ইউক্রেন কিন্তু একটা আইসোলেটেড, গোটা পৃথিবীর আইসোলেটেড ঘটনা এখন আর নয়।
সুতরাং আমার যেটা মনে হয় যে G20টা হলে একটা আবহ তো তৈরি হয়, একটা পরিকাঠামো তৈরি হয়, একটা মিলু তৈরি হয়। আমরা একটা স্ট্রাকচার ডায়ালগে যাওয়ার আগেও তো একটা আগের আরম্ভ থাকে। আমার মনে হয় যে আমরা বেটার টু বি অপটিমিস্ট ইন দ্য এন্ড অফ দ্য ইয়ার, এইটুকু শুধু মনে। ধন্যবাদ জয়ন্ত। ঠিকই একটা পরিস্থিতির তৈরি হয়, সে পরিস্থিতি যে সব সময় নির্ধারিতভাবেই হবে তা নয়, ঘটতে ঘটতেও অনেক কিছু এসে যায় যেটার ফল খুব সুদূর প্রসারী হয়। নমস্কার, দর্শকরা যোগ দিচ্ছেন আমাদের অনুষ্ঠানে বর্ষ শেষে, আমাদের বেশ ভালো লাগছে। কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন? প্রবোধ কুমার পোরেল, উত্তরপাড়া হুগলি থেকে বলছিলাম। আমি একজন এক্স আর্মি। তা আমার প্রশ্ন হচ্ছে যে রাশিয়া এবং ইউক্রেন, অনেক সময় রাশিয়া ভারতের বন্ধু বন্ধু বলে আমরা ভারতের বন্ধু বন্ধু করে খুব বলি, কিন্তু এমন কিছু কিছু সময়ে ওনারা এমন কিছু শর্ত আমাদের উপর চাপিয়ে দেয় যেটা আমাদের পক্ষে মানা সম্ভব হয় না। সেম অ্যাজ ইউক্রেন দেখুন, ইউক্রেন বলতে শান্তি চায়, কিন্তু ওনারা এমন কিছু পয়েন্টে আটকাচ্ছে যেটা সেখানেও আমাদের কাছে সন্দেহের অবকাশ রয়েছে। যেহেতু আমি এক্স আর্মি, কিছুটা হয়তো যুদ্ধের পরিস্থিতিগুলো জানার যায় বা জানবার চেষ্টা করি, কিন্তু এটা আদৌকে সম্ভব হয় প্লিজ একটু যদি বলেন। ধন্যবাদ। আপনি যে বিষয়টাতে আগ্রহ দেখিয়েছেন এবং এই যে যুদ্ধ সম্পর্কে আপনার যে ধারণা, সেটার থেকেই হয়তো আগ্রহটা এসছে। আমি ঠিক একটু সংক্ষেপে যদি আরেকবার, হ্যাঁ প্রণয়দা একটু যদি উত্তর। প্রশ্নটা হচ্ছে যে এই যে যুদ্ধটা এবং এই যুদ্ধটা মানে কিভাবে এটাকে থামানো যেতে পারে সেটাই। উনি একটা কথা বলছেন যে ইউক্রেনকেও মানে ধোয়া তুলসী কথা বলা উচিত নয়, কারণ ইউক্রেনও তো যথেষ্ট যুদ্ধাস্ত্র নিয়ে পেছনে ন্যাটো আছে। দেখুন, একদিকে আমেরিকা স্পন্সর্ড ইউক্রেন ওয়ারটাই বা কতটা জাস্টিফাইড, বেসিক্যালি উনি এটা বলছেন। একটা যেটা হচ্ছে, আমরা জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট, তিনি মোদির সঙ্গে কথা বলছেন, শান্তি বার্তার কথা বলছেন, সেখানে কিভাবে যুদ্ধ থামানো যায়। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এক সপ্তাহ আগেই উনি আমেরিকায় গিয়েছিলেন এবং সেখানে আরও কি করে আরও অস্ত্র কিভাবে পাওয়া যায় সেখান থেকে তার চেষ্টা করছেন। মানে একদিকে শান্তি চাই আর অন্যদিকে অস্ত্র বিভিন্ন সময় তিনি বিভিন্ন ধরনের কথা বলছেন। তো আবার উনি বলতে পারেন আত্মরক্ষার জন্য আমি যদি অস্ত্রটা না রাখি তাহলে তো আমার একটা বিরাট সমস্যা। এই যুদ্ধ যেটা আমরা বলছি, এটা রাশিয়া আর ইউক্রেনের মধ্যে কিন্তু সত্যি করে দেখতে গেলে এটা রাশিয়ার সঙ্গে কিন্তু পুরো পশ্চিমী দুনিয়ার লড়াই। তারা সবাই পিছন থেকে তাকে বিভিন্নভাবে মদত দিয়ে যাচ্ছে এবং সত্যিকারের একটা মূল প্রশ্ন যেটা, তারা মুখে যাই বলুক না কেন, তারা সত্যি এই যুদ্ধ একেবারে তাড়াতাড়ি শেষ হোক সেটা চায় কিনা। কারণ আমরা প্রত্যেকেই জানি আমেরিকার একটা বিরাট আর্মস ইন্ডাস্ট্রি রয়েছে এবং সেটা বরাবর একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে বিভিন্ন জায়গায়, যুদ্ধ হোক বা না হোক টেনশন বানিয়ে রাখার এবং সেখানটায় আর্মস সাপ্লাই করার ব্যাপারে। এবং যেইভাবে তারা বিভিন্নভাবে পয়সা সেখানটা ঢালছেন ইউক্রেনে, তাদেরকে বিভিন্ন ধরনের অস্ত্র দিচ্ছেন, সেখানটায় তারাও একটা ইন্টারেস্টেড পার্টি। সুতরাং যে প্রশ্নটা আপনি করছেন এবং এই প্রশ্নটা প্রত্যেকের মাথায় রয়েছে যে একটাই প্রচেষ্টাতে হবে কি না, বা ভারত একমাত্র তারা পারবে কি না। কিন্তু এরকম অনেকগুলো দেশ যদি, যারা দুপক্ষের মধ্যেই গ্রহণযোগ্য, তারা যদি তাদের সঙ্গে প্রত্যেকবার এনগেজ করেন এবং কথাবার্তার মাধ্যমে একটা প্রসেস তৈরি করতে পারেন এবং ধীরে ধীরে যে ডিফারেন্সগুলো আরও কমিয়ে আনা যায় সেখানটায়, তাহলে হয়তো আমরা এমন একটা জায়গায় পৌঁছতে পারি যেখানটায় এই যুদ্ধের শেষ আমরা দেখতে পারবো। ডক্টর, মানে আমার এই প্রশ্নের উপরে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমেরিকা বা ধরুন ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো, সেই দেশগুলো এত উঠে পড়ে কেন লেগেছে ইউক্রেনকে নেটোতে ঢোকাবার জন্য? সেটার একটি কারণ আছে। ধরুন জর্জিয়াতে যে যুদ্ধটা হয়েছিল, ইফ আই এম নট মিস্টেকেন 2008-এর সময় বা তারপরে 2008-এ, তো এবারে জর্জিয়ার একটা বলা হচ্ছে যে এটা ইজ অ্যান এক্সাম্পল যে রাশিয়ার একটা এক্সপ্যানশনিস্ট পলিসি আছে। রাশিয়া একটা বড় দেশ, সেটি ছোট ছোট নেবারিং দেশগুলোকে খেয়ে নিতে চাইছে এবং তৎকালীন যে সোভিয়েত ইউনিয়ন ছিল সেরকম একটা বড় একটা পরিধিতে ওরা একটা এম্পায়ার টাইপের বানাতে চাইছে। এইগুলো কিন্তু সব আমার মনে হয় দিজ আর অল রেটরিক। হ্যাঁ, দি আর রেটরিক্যাল। ব্যাপারটা হচ্ছে যে আমেরিকা, আমি যতটা এই বিষয় নিয়ে পড়াশুনো করেছি, আমি এটাই পেয়েছি যে আমেরিকার একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে যাতে
রাশিয়ার একেবারে বর্ডারিং স্টেটে আমরা যতই বলি যে নিউক্লিয়ার ওয়েপন্সের কোনো ভ্যালু নেই, নিউক্লিয়ার ডেটারেন্সটা একটা বোগাস জিনিস, যাতে এই বর্ডারিং স্টেটগুলোতে যাতে নেটোর একটা প্রেজেন্স থাকে, এবং নেটোর প্রেজেন্স থাকা মানে কিন্তু শুধু কনভেনশনাল আর্মির প্রেজেন্স থাকা নয়, তার মানে হচ্ছে নেটো নিউক্লিয়ার ওয়েপন্সের প্রেজেন্স থাকা, নেটো নিউক্লিয়ার বেস হওয়া। হ্যাঁ, এবং এই জিনিসটাই আটকাবার জন্য একটা শিয়রের সমস্যা বলতে যেটা বোঝায় কাছে পাশ থেকে একটা মানসিক চাপ। কারণ দেখুন, আমরা যতই বলি আমেরিকান ফরেন পলিসি কিন্তু অ্যাকচুয়ালি একটা ধরনের লিবারাল ফরেন পলিসি। এইটা অনেক ক্ষেত্রে হয়তো একটা লিবারালিজমের পোশাক পরে একটা রিয়েলিস্ট ফরেন পলিসি বলা যায়, কিন্তু আমরা কিন্তু এইটা কখনোই বলতে পারবো না যে আমেরিকা এখন অ্যাট প্রেজেন্ট, যে বাইডেনই থাকুক বা ট্রাম্পই থাকুক আমেরিকাতে, যে তারা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সে বিশ্বাস করে না। রাশিয়ার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে কিন্তু এই পুরো ইস্টার্ন ইউরোপিয়ান এই জায়গাগুলো পড়ে। এবার তার ব্যাকইয়ার্ডে ঢুকে যদি আমি একটা নিউক্লিয়ার বেস বানাতে পারি, তার মানে তো তার একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হবেই। আপনার এই কথা থেকে পরে আমরা চীনের কথাতেও আসবো। খালি এতে অ্যাড করতে চাই, আমাদের মাথায় রাখতে হবে যে যখন সোভিয়েত ইউনিয়ন ভাঙতে চলেছে যে সময় 89-এ, তখন জার্মানি, ইউকে এবং আমেরিকা রাশিয়ার সঙ্গে, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তখন বৈঠক করে একটা তারা অ্যাসিওরেন্স দিয়েছিল যে আমরা তোমাদের দিকে 1 ইঞ্চিও বাড়বো না। এই কথাটা ভুলে গেছে সবাই। এরপরে পুতিন আসার পরেও, মানে 2000-এ উনি এসছেন ধরুন ক্ষমতায়, 4 বার বিভিন্নভাবে তারা কিন্তু আরো অগ্রসর হয়েছে সেখানটায় নেটোর। তো সুতরাং যে আপনার সদিচ্ছা রয়েছে কিনা সেটা একটা বিরাট প্রশ্ন। এখন শান্তির কথা বলছে, সেখানটা অনেকগুলো প্রশ্ন থেকে যায়। আর আমরা এটাও ভুলে যেতে পারবো না যে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন সোভিয়েট অনেকগুলো নিউক্লিয়ার ওয়েপন্স কিন্তু ডিফারেন্ট সোভিয়েট রিপাবলিক্সে ছিল, ইউক্রেনেও ছিল, এবং সেই ওয়েপনগুলো কিন্তু ইউক্রেনকে তখন আমেরিকা থ্রু আ পার্টিকুলার প্রোগ্রাম, যেটাকে আমরা সিটিআর বলি, কম্প্রিহেন্সিভ থ্রেট রিডাকশন বলি, সেই প্রোগ্রামের দ্বারা কিন্তু সেগুলোকে সব ডিসম্যান্টেল করিয়েছিল। সেগুলোকে সব ডিসআর্মামেন্ট পলিসিতে সেগুলোকে সব রাশিয়াতে ফেরত নেওয়া হয়েছিল এবং সেগুলোকে ডিস্ট্রয় করা হয়েছিল। তো এবারে একটা মানে ওয়ার গেমসের মধ্যেই যদি এই ব্যাপারটা থাকে, তাহলে এইটাও আমাদের জিজ্ঞেস করতে হবে যে যদি আজকে ইউক্রেনের কাছে ওয়েপন্স থাকতো, নিউক্লিয়ার ওয়েপন্স থাকতো, তাহলে কি এই যুদ্ধটা হতো? ধন্যবাদ। নিঃসন্দেহে 2022-এর আন্তর্জাতিকভাবে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা ইউক্রেনের যুদ্ধ। আমরা ভাবিনি যে আধ ঘন্টার কাছাকাছি চলে যাবে, বাংলাতে এ ধরনের আলোচনা হবে, মানুষজন আগ্রহ দেখাবেন, দর্শকরাও বলছেন। আসলে একটু আমাদের জানাটাও দরকার, দূরে আছে বলে আমরা একটু সহজ সরলভাবে একটু জানাটাও দরকার, সেটাই ছিল এই বিষয় নির্বাচনের উদ্দেশ্য। আপনারা দেখতে থাকুন যুক্তিতর্ক অনুষ্ঠান। এখন ছোট্ট একটু বিরতি।
দেখে। সাইলেন্স। ফিরে আসছি যুক্তিতর্ক অনুষ্ঠানে। আপনারা দেখছেন আজকের বিষয় দেশে বিদেশে 22-এ। আমাদের অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল, বিশিষ্ট সাংবাদিক প্রণয় শর্মা এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সৌরদীপ সেন। আমাদের আলোচনা হচ্ছে এবং আমাদের ভালো লাগছে যে দর্শকরাও আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। দর্শকরাই আমাদের সবচেয়ে বড় বিষয়। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার স্নেহাশিস দা, শুভ সন্ধ্যা। আমি তপন কংসমণিক বলছি ত্রিবেণী থেকে। আর আমি সত্যি ধন্য আজকে যে সমস্ত বিখ্যাত সাংবাদিকদের লেখা আমরা পড়ি তার সাথে ওনাদের সাথে কথা বলতে পারছি। বিশেষ করে প্রণয় দা এবং জয়ন্ত দা এবং অধ্যাপক মহাশয় রয়েছেন, তাদের আমার আন্তরিক নমস্কার। আপনারা যুদ্ধ নিয়ে কথা বলছেন এবং দেশে বিদেশে 22-এ ভারতের যে অনন্য অবদান বা কৃতিত্ব, তাতে তো আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সুনাম দিন দিন বাড়ছে এবং এক্ষেত্রে একমাত্র মধ্যস্থতাকারী হিসেবেও ইউক্রেন ভারতকেই ভাবছেন এবং রাশিয়া তো অবশ্যই। আমি অন্য ব্যাপারে বলতে চাই, ভারতের মহাকাশ গবেষণায় ইসরোর 2022-এ যে অনন্য কৃতিত্ব, 5,796 কেজি প্রায়, সেই রকেট দিয়ে যে 36টি উপগ্রহ ভারত একসাথে প্রক্ষেপণ করেছে মহাকাশে, এবং আন্তর্জাতিক স্তরে এমন অবদান অন্য দেশ করতে পারেনি। এই ব্যাপারে যদি একটু বলেন ইসরোর অনন্য অবদান সম্পর্কে। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আসলে আপনি তো বুঝতে পারছেন যে বিভিন্ন দিকে ভারত এগিয়ে চলেছে, সে চাঁদে যাওয়াই বলুন বা মহাকাশেই বলুন, এবং মহাকাশ আজ নয়, মাঝে বা মানে আমাদের টিকা তৈরি বলুন, একটা ব্যাপক অগ্রগতি হচ্ছে। আমাদের ভালো লাগতো যদি ঘন্টার পর ঘন্টা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম। আমরা কিন্তু কয়েকটা বিষয় বেছে নিয়েছি, আন্তর্জাতিক ক্ষেত্রে একটা। তবে এটা ঠিকই যে আপনি জানেন যে সেই বিক্রম সারাভাইয়ের আমল থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম সব মিলিয়ে ভারতের মহাকাশ গবেষণায় কিন্তু একটা ব্যাপক অগ্রগতি হচ্ছে, এবং এইভাবে যে উপগ্রহ উৎক্ষেপণ, যেগুলো এতগুলো উপগ্রহ, এবং আজকে পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা শুধু নয়, বিজ্ঞান, কৃষি, সমস্ত কিছুই কিন্তু উপগ্রহ নির্ভর হয়ে যাচ্ছে, এবং তাতে ভারতের একটা বড় অবদান থাকছে। আমাদের পরের বিষয় যেটা ইতিমধ্যেই চলে এসেছে সেটা হচ্ছে G20। তার কারণ আমরা ইউক্রেন নিয়ে আলোচনা করতে করতে কেন ভারতের গুরুত্বটা বাড়ছে, তার কারণ G20টা হচ্ছে পৃথিবীর গুরুত্বপূর্ণ 20টি দেশ। বিভিন্ন ধরনের দেশ আছে, উন্নতিশীল দেশ আছে, উন্নয়নশীল দেশ আছে, উত্তরের আছে, দক্ষিণের আছে, পূর্বের আছে, পশ্চিমের আছে। এটা একটা গোষ্ঠী। এই গোষ্ঠীর ভারত এবারে সভাপতি হয়েছেন এবং ভারতের কিছু কর্মসূচি রয়েছেন। এইটার ওপর ভিত্তি করে আন্তর্জাতিক ক্ষেত্রে, এবং ভারত কিন্তু মনে করছে দেশেও কিভাবে, মানে দেশকেও কিভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রকাশিত করা যায়, সেটাও একটা ভারতের ইচ্ছে রয়েছে। আসুন আমরা একটু প্রেক্ষিতটা দেখে নিই, তারপর G20 এবারের যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বছর থেকে শুরু হয়েছে, যেটা পরের বছরে গিয়ে চূড়ান্ত রূপরেখা নেবে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আসুন G20-র প্রস্তাবনাটা একটু দেখে নিই। বসুধৈব কুটুম্বকম G20 সভাপতিত্ব শুরু ভারতের। ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই শীর্ষ গোষ্ঠীর সভাপতিত্বকালে ভারতের লক্ষ্য হল এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ। ইতিমধ্যেই 13 থেকে 16 ডিসেম্বর মুম্বাইতে G20 ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছে। দেশের 50টি শহরে এই গোষ্ঠীর 32টি বিভিন্ন ওয়ার্কিং গ্রুপের 200টি বৈঠক হবে। বৈঠকগুলি উপলক্ষে দেশে আগত ডেলিগেট ও অতিথি আপ্যায়নের পাশাপাশি দেশের সুগভীর সাংস্কৃতিক ঐতিহ্যকেও তুলে ধরবে ভারত। গত 1 ডিসেম্বর ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের দিন ছিল। ওই দিন ইন্দোনেশিয়ার হাত থেকে G20 সভাপতিত্বভার গ্রহণ করে ভারত। আগামী বছর G20-র শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারতে পা রাখবেন বিশ্বের শক্তিধর এবং উন্নত দেশগুলির রাষ্ট্রনেতারা। সেই সময় আরও একবার ভারতের গণতন্ত্র ও বহুত্ববাদের সঙ্গে পরিচিত হবেন তারা। 19টি উন্নত এবং উন্নয়নশীল দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী G20। এই গোষ্ঠীর নেতৃত্বদানে দেশের বাণিজ্য, শক্তি, নিরাপত্তা এবং অর্থনীতিতে জাতীয় স্বার্থ আরও উন্নত হবে। সভাপতিত্ব ভারতের হাতে আসার পরে বর্তমান, অতীতের
এবং ভবিষ্যতের প্রেসিডেন্ট এই ত্রয়ী গোষ্ঠীতে ভারত ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া এবং ব্রাজিল। এই বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ এই প্রথমবার G20 ত্রয়ী গোষ্ঠীতে রয়েছে 3টি উন্নয়নশীল দেশ। আগামী বছরের শুরু থেকেই বিভিন্ন দেশের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়ে যাবে। অর্থনীতি, বিশ্বের খাদ্য ব্যবস্থা, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ ও শক্তি বিষয়ে এই আলোচনা ধাপে ধাপে এগোবে শীর্ষ সম্মেলনের দিকে। G20 কি হতে চলেছে? প্রণয়দা, কি মনে হয় G20-তে তো একটা দেশ থেকে আরেকটা দেশ প্রতি বছর একজন হয়, কিন্তু এক্ষেত্রে ভারত এই বছরটা কতটা সে ব্যবহার করতে পারবে অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে? G20-র একটা সবচেয়ে বড় যে প্রশ্ন উঠেছিল G20 নিয়ে, যখন থেকে এটা হেড অফ গভর্নমেন্ট লেভেলে নিয়ে যাওয়া হয় 2008 থেকে, একটা সংকটের মধ্যে দিয়ে, একটা পুরো পশ্চিমী দুনিয়া আমরা দেখছিলাম একটা ইকোনমিক বিরাট ক্রাইসিস ছিল সেই সময়। তার ফলে এটা ঠিক করা হয়েছিল যে যেই ডেভেলপড ইকোনমি এবং ডেভেলপিং যে ইকোনমিগুলো আছে তাদেরকে ডেকে এমন একটা জায়গায় নিয়ে আসা হোক যাতে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। প্রথম কিন্তু তারা যেই ধরনের প্রথম কয়েক বছর যেই মিটিংগুলো হয়েছিল তাতে বেশ কিছু তারা পদক্ষেপ নিয়েছেন এবং আবার গ্লোবাল ইকোনমি সেটাকে মোটামুটি রিভাইভ করতে পেরেছিলেন। কিন্তু পরবর্তীকালে আমার মনে হয় যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ দাঁড়িয়েছিল সেটা হচ্ছে কোভিড। 2 বছর সব কিছু এই লকডাউনের জন্যে খাদ্য সরবরাহ থেকে বিভিন্ন ধরনের সাপ্লাই চেইন যেগুলো ছিল সব ডিসরাপ্টেড হয়েছে। সেখানটায় বিভিন্ন ইকোনমি সেখানটায় তার প্রভাব পড়েছে ভীষণভাবে। বিশেষ করে যেই গরিব দেশগুলো বা তাদের মধ্যে সবচেয়ে বেশি এফেক্ট হয়েছে। এটা শেষ হতে না হতেই ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে। সুতরাং এটা সিমলেসলি একটা ক্রাইসিস থেকে আরেকটা ক্রাইসিসে ঢুকেছে। ভারতের জন্য এটা একটা বড় একটা অপরচুনিটি এবং টেস্টও বটে। ভারত এমন একটা সময় এর প্রেসিডেন্সিটা পেয়েছেন যে যখন তাকে আনতে হবে একটা ইনক্লুসিভ গ্রোথ, যেটা এতদিন ধরে বলা হয়েছে কিন্তু এখন অবধি কার্যকরী করা হয়নি। সত্যি এইখান থেকে এমন কিছু পদক্ষেপ তারা নিতে পারে কিনা কর্মসূচির মধ্যে শুধু থাকলে হবে না। সেটা অনেক সময় এর আগের G20-গুলোতেও দেখা গেছে মুখে বলেন প্রত্যেকে, তারপর আবার ভুলে যায় যে যার নিজের দেশে গিয়ে। সুতরাং এইবার আমার মনে হয় যে ইউক্রেন তো রয়েছে, কিন্তু এর জন্য যে সংকটটা আরো অনেক বড়, যেমন পরিবেশের বিষয়টা, প্রত্যেকটা দেশ পলিউশন রয়েছে, ক্লাইমেট চেঞ্জের একটা প্রবলেম রয়েছে সেখানটায়, ইনক্লুসিভ গ্রোথ আমি যেটা বলছি, এবং বিশেষ করে এর সবচেয়ে বেশি যেটা এর প্রভাব যেটা পড়ে গরিব দেশগুলো, তাদের অলরেডি তারা অনেক কিছু এই 2 বছর ধরে তারা ভুগেছে। তাদেরকে যে ভ্যাকসিনের প্রবলেম ছিল এবং পুরোপুরি এখনো উতরাতে পারেনি, তার মধ্যে আবার ইউক্রেনের প্রবলেমটা দাঁড়িয়েছে। সুতরাং এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, সেখান থেকে এমন কর্মসূচি নিতে হবে এবং যেগুলো ইমপ্লিমেন্টেবল সেটা ভারতকে করতে হবে। ডক্টর সেন, আমি কমপ্লিটলি একমত প্রণয়বাবুর সাথে। এবং G20 যে আমাদের সভাপতিত্ব, সেটি একটি এমন সময় আসছে যেখানে অলরেডি আমরা ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের নন পার্মানেন্ট মেম্বার এবং SCOর পরবর্তীকালে আমরা সভাপতিত্ব পেতে চলেছি। এগুলো রোটেশনালি হয়, কিন্তু দিস হ্যাজ সাম গ্রেট সিগনিফিকেন্স। ঘটনাচক্রে SCOটা তো মানে বোধহয় G20-র আগেই SCO সভাপতিত্ব আসবে জুন মাসে। এবারে SCO বলতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এবং এইটার থেকে আমরা চীনের ব্যাপারটা আসবো একটু পরে। হ্যাঁ, কিন্তু SCOতে যেটার মানে আমাদের দেশের যে রোলটা আছে সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ G20 প্রাইমারিলি যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে একটি ইকোনমিক ফোরাম। এটা আন্তর্জাতিক অর্থনীতিকে কেন্দ্র করে এবং সোশ্যাল SDG, হ্যাঁ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এটসেট্রা, মানে সেগুলো তো আমরা UN থেকেও অনেকটা নিই G20-র জন্য। বাট এইটাতে এখন অ্যাট প্রেজেন্ট যে মেন সমস্যাগুলো আন্তর্জাতিক সম্পর্কে আমরা দেখি বা পৃথিবীর, তার মধ্যে ক্লাইমেট চেঞ্জ আছে, তার মধ্যে there is a question of gender, there is a question of disability right, হ্যাঁ, এই সব ম্যাটারকে কিন্তু G20-তে অ্যাড্রেস করা যায়। এবং ধরুন মাল্টিল্যাটারালিজম, এখনকার দিনে যে মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর যে সেই প্রবলেমগুলো কিন্তু আমরা G20-তে অ্যাড্রেস করতে পারি। এবং মুম্বাইতে G20-র আমাদের এই ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপ এই
সব বিষয়গুলো নিয়ে আলোচনা করে কয়েকটি আমরা বানিয়েছি যে হোয়াট আর আর প্রায়োরিটিস, G20-র প্রায়োরিটিস কী কী আছে। হ্যাঁ, এবং G20-র ব্যাপারে একটা জিনিস বলে দিই যে আমরা একটা নতুন ডিজাস্টার রিস্ক রিডাকশন গ্রুপও বানাতে চলেছি, হ্যাঁ, G20-র মধ্যে। এবং যেহেতু প্রাইম মিনিস্টার মোদি আসার পর থেকে আমাদের দেশে আরও বেশি ফোকাস হয়েছে অন MSME, on micro and on small scale and medium scale industries, সেই জন্যে কিন্তু আর একটি এনগেজমেন্ট গ্রুপ, কারণ দেখুন G20-র মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ট্র্যাক আর আরেকটাকে বলা হয় একটা শেরপা ট্র্যাক। হ্যাঁ, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ট্র্যাকে আমরা প্রত্যেকটা দেশের ফাইন্যান্স মিনিস্টার, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এদেরকে নিয়ে আমরা ডিল করি, এবং শেরপা বিভিন্ন পর্যায়ে, এবং শেরপা ট্র্যাকে আমরা এমিসারিজ, ডিপ্লোম্যাটস এদেরকে নিয়ে, মানে এনারা আর কি একত্রিত হন এবং ডিফারেন্ট পলিসি পেপার্স বানান। তো এই থিম্যাটিক্যালি এই সব গ্রুপগুলোর মধ্যে অনেকগুলো ওয়ার্কিং গ্রুপ আছে, এনগেজমেন্ট গ্রুপ আছে। এই যে সোশ্যাল ফাংশন যেটা আপনি বললেন G20-র, এইগুলো এনগেজমেন্ট গ্রুপ দেখে, যে সিভিল সোসাইটিকে ইনভলভ করে, উইমেন, চিলড্রেন, এনি আদার স্টেক হোল্ডার্স এদেরকে ইনভলভ করে। তো এরকমভাবে ভারত কিন্তু এই সিদ্ধান্তটাও নিয়েছে যে MSME-র ওপরে ফোকাস রেখে আমরা একটি স্টার্ট আপ এনগেজমেন্ট গ্রুপ বানাবো, যাতে আমাদের দেশে যে নতুন স্টার্ট আপগুলো হচ্ছে সেইগুলোর একটা খুব সিগনিফিক্যান্ট ইকোনমিক কন্ট্রিবিউশন আছে আমাদের সোসাইটিতে। এই স্টার্ট আপ এনগেজমেন্ট গ্রুপটা বানাতে হবে, স্পেশালি কিপিং ইন মাইন্ড আমাদের MSME-র ফিউচার ডেভেলপমেন্ট। তো একটা দেশ যখন সভাপতিত্ব পায় যে কোনো একটি ইন্টারন্যাশনাল ফোরামের বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের, আমার মনে হয় সেই দেশটি দুটি দিকে দেখে এবং দেখতে বাধ্য হয়। একটা ইন্টারনালি, যে এই সভাপতিত্বের জন্য সেই পার্টিকুলার দেশের কি গেইনস হবে, হ্যাঁ, যে আমাদের আখেরে আমাদের কি লাভ হবে এই সভাপতিত্ব পেয়ে, এবং আন্তর্জাতিক সম্পর্কের কাছে আমাদের দেশকে কতটা তুলে ধরতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের যে আমাদের দেশের এই বৈঠকগুলোর জন্য পরিকাঠামোর কথা, যেমন পর্যটনে পশ্চিমবঙ্গ আছে, এক্স্যাক্টলি এই যে এই নিউ ইন্ডিয়া, হ্যাঁ, এই যে এই ফ্লারিশিং ইন্ডিয়ায় এতগুলো বিষয়ে আমরা যে পাথ ব্রেকিং সব নতুন জিনিসপত্র করছি, সেই জিনিসগুলোকে তো আমাদের প্রজেক্ট করতে হবে। হ্যাঁ, তো এইটা একটা ডেফিনেটলি, কারণ দেখুন আন্তর্জাতিক সম্পর্কে দু ধরনের দেশ থাকে, রাষ্ট্র থাকে। একটা হচ্ছে রুল টেকার, হ্যাঁ, যারা নিয়ম গ্রহণ করে, যারা নিয়ম বানাতে পারে না। আর আরেকটি দেশ হচ্ছে, আরেকটি টাইপের দেশ হচ্ছে রুল মেকার, যারা নিয়ম বানায়, হ্যাঁ, নিয়ম নির্মাতা যারা। এবং ইউনাইটেড নেশনস এর একটা জায়গার থেকে যবে আমরা পড়ে গেছি, হ্যাঁ, ধরুন 1962 ওয়ারের পরে আমরা যখন আর ওই পার্টিকুলার জায়গাটায় থাকতে পারলাম না ইউনাইটেড নেশনসে, তবে থেকে কিন্তু আমরা রুল টেকার হয়ে গেছি। এবার এই জায়গাগুলো সভাপতিত্ব পেতে পেতে আস্তে আস্তে কিন্তু আমরা রুল মেকারের দিকে যাচ্ছি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সো উই হ্যাভ আ ভেরি বিগ রেসপন্সিবিলিটি, আ ভেরি ইম্পর্টেন্ট ম্যান্ডেট। ধন্যবাদ। দর্শকরাও রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, এবারে কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, আমি যেটা জানতে চাচ্ছি, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, যদি বলেন আমাদের ভালো লাগবে। আমি মেদিনীপুর জেলার থেকে বলছি, মধুসূদন ওঝা। কোথা থেকে? মেদিনীপুরের কোথা থেকে? মেদিনীপুরের ডেবরা থানা থেকে। খুব ভালো, বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি চাচ্ছি যে এই যে আজ 9 মাস পেরিয়ে গেল ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধ চলছে, হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, ওইটাতে আমাদের ভারতবর্ষের কি কোনো ক্ষতি আসতেছে না? আমরা সাধারণভাবে যে দ্রব্য মূল্যের মধ্যে পড়ে যাচ্ছি দিনে দিনে, সেরকম কোনো আমাদের মধ্যে কি আসতেছে? তো আমরা তো বুঝতে পারছি না, আমরা যে কোনো দ্রব্য মূল্য মিটিয়ে যাচ্ছি পরের পর। ঠিকই, জ্বালানির ক্ষেত্রে এবং অন্যান্য জিনিসের ক্ষেত্রে আমরা ঠিকই, আপনি আপনার যে আশঙ্কা, আপনার যে চিন্তা, এটা আমরা বুঝতে পেরেছি। দূরে যুদ্ধ হলেও কিন্তু আমিও তাতে অপ্রত্যক্ষভাবে প্রভাবিত হয়ে যাচ্ছি। জয়ন্ত, মানে একটা যুদ্ধ মানে তো শুধু যেটা বারবার আলোচনা হয়েছে এখানে, তো মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি, কোথায় ইউক্রেন কিন্তু কোথায় ধরুন ডেবরাতে আপনার একটা সবজি মানে কিনতে গেলে, তরিতরকারি কিনতে গেলে আপনি সেই যুদ্ধের কোথা থেকে সেই প্রভাবটা কিভাবে অসমোসিস হয়ে আপনার কাছে এসে পৌঁছচ্ছে, এখন সেটা তো ঘটনা, এখন সেটা নিয়েই আলোচনা হচ্ছে, আমরা সেটা নিয়েই আলোচনা করার চেষ্টা করছি। জ্বালানি এবং জ্বালানিটা কিন্তু একটা মানে বাধ্যবাধকতা রয়েছে, এই যে ভারত এবং রাশিয়ার যে সম্পর্কটা, এবং
সেটা তো সারা বিশ্বের সামনেই পরিষ্কার, জ্বালানিটাও তো লাগবে আমাদের। এবং যেটা একটা কথা বলতে পারি, যেটা প্রণয়দা এবং অধ্যাপক সেন আলোচনা করেছেন, যে G20টা মূলত অর্থনৈতিক একটা মানে প্রতিষ্ঠান, যেটা একটা সংগঠন, কিন্তু আগে যেটা ইকোনমিক রিসেশন, আর্থিক মন্দা দূর করার জন্য অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে, সেটা কিছুটা কার্যকরও হয়েছে, প্রণয়দা বলছিল। এখন এটা আমার যেটা মনে হচ্ছে যে G20-র যেরকম ক্লাইমেট, সোশ্যাল সব কিছু আছে, কিন্তু G20-তে নিরাপত্তা, যেরকম SCO-তে নিরাপত্তা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং SCO-তে কিন্তু ভুলে গেলে চলবে না, ওখানে তালিবান, পাকিস্তান এরা পর্যন্ত আছে, G20-তে নেই। সুতরাং দুটো মিটিংই গুরুত্বপূর্ণ। এখন এই সমস্ত মিটিংগুলোতে এই যে আপনি ডেবরায় বসে যে সমস্যার সমাধানটা ভাবছেন, আজকে G20-তে কিন্তু এইগুলো আন্তর্জাতিক স্তরে মেটানোর চেষ্টা হচ্ছে। আমি গ্লাসগোতে সম্মেলনে গেছিলাম, সেখানে কার্বন এমিশন নিয়ে ভারত ঝগড়া করছে যে তুমি, তখন বরিস প্রধানমন্ত্রী, যে তুমি কোল প্রাইভেট মাইনিংয়ের জন্য ওই সময় ঘটনাচক্রে ওখানকার ব্রিটেনের কাগজে ছাপা হচ্ছে যে তুমি করলে সেটা কোনো অন্যায় নয়, আর তুমি আমাদেরকে বাধা দিয়ে এতটা কার্বন এমিশন করবে, কতটা করবে না, তুমি ইন্ডাস্ট্রিয়ালাইজড একটা কান্ট্রি হয়ে গিয়ে তুমি তোমরাই বেশি করছো। এখন এই যে বিতর্কগুলো, এই বিতর্কগুলো আপাতভাবে মনে হয় যে আমার প্রান্তিক জীবনে তার কোনো মানে প্রভাব নেই, কিন্তু আছে, আসলে কিন্তু আছে। ধন্যবাদ জয়ন্ত। বারবার সাধারণ মানুষের যে চিন্তা, যুদ্ধ দূরে হলেও এখানে আমরা ইউক্রেন থেকে একটু G20 তারপরে SCOর দিকে এগোবার চেষ্টা করছি, কিন্তু বারবার মানুষ তো যুদ্ধের ভয়টাই সব থেকে পায়, এবং যখন প্রভাবটা প্রত্যক্ষভাবে হলেও তার কিছুটা পড়ছে। দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান যুক্তিতক্ক। এখন ছোট্ট একটু বিরতি। कसम ये खाए रे, टिक 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 टिक, प्लास्टिक टिक ना पाए रे, टिक 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 टिक, कसम ये खाए रे, टिक 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 टिक, प्लास्टिक टिक ना पाए रे। अगर सुन लो जो संभले ना हम, तो बम ये फट जाएगा कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। अगर सुन लो जो संभले ना हम, तो बम ये फट। ফিরে আসছি যুক্তিতক্ক অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের বিষয় দেশে বিদেশে 22-এ রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল, রয়েছেন বিশিষ্ট সাংবাদিক প্রণয় শর্মা, এবং রয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৌরদীপ সেন। আমাদের আলোচনায় আসছিল G20 ছাড়াও G20-র আগে SCO, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, অর্থাৎ সাংহাই কর্পোরেশন গোষ্ঠীভুক্ত কয়েকটি দেশ আছে। তার যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর প্রধান হিসেবে জুন মাসে ভারত তার সভাপতিত্ব পাচ্ছে। ফলে এইটাও একটা আমাদের আলোচনার বিষয় হয়ে আসছে। এই গোষ্ঠীটাতেও ভারত কি করতে পারে? প্রণয়দা, এটার একটা বিষয় খুব বড় করে থাকবে, সেটা সিকিউরিটি। সেখানটায় কানেক্টিভিটি রয়েছে, এবং ভারত কিভাবে সেন্ট্রাল এশিয়ার দিকে দেখে, তাদের সঙ্গে আরও যোগাযোগ কীভাবে বাড়াবে। কিন্তু তার আগে প্রথম একটা দেশ যেটাকে আমাদের মাথায় রাখতে হবে, সেটা আমাদের পাশেই রয়েছে, দ্যাট ইজ আফগানিস্তান। এবং সেখানে তালিবান আসার পর 1 বছর হয়ে গেল, সেখানে কি ধরনের ঘটনা এবং তার থেকে যে থ্রেট এখনও মানে পুরোপুরি যায়নি, এবং আশঙ্কা রয়েছে বিভিন্ন ধরনের, যদি সেখানটায় যে ক্রাইসিসের মধ্যে রয়েছে সেটা যদি আরও ঘনীভূত হয়, তাহলে কিন্তু আমরা এমন একটা জায়গায় যাব সেখানটায়। কারণ এর আগে আপনারা অনেকেই জানেন কান্দাহার হাইজ্যাকিংয়ের কথা, আমি মনে করিয়ে দিই লোকজনকে, যে সেখানে এমন একটা রেজিম ছিল একসময় যখন তারা এই ধরনের এগুলো মদত দিত, এবং ভারতের দূতাবাসে যারা সেখানে কাজ করেছেন সেটা অ্যাটাক হয়েছে, এবং বিভিন্ন সময় সেখান থেকে যে টেররিস্ট যে অর্গানাইজেশন আছে তারা বিভিন্ন ধরনের মদত পেয়েছে, পাকিস্তানের সঙ্গে তার একটা যোগাযোগ ছিল, সব মিলিয়ে। সুতরাং ভারতের জন্যে SCOর এই ফোরামটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, কারণ সেইখানে যে দেশগুলো আছে তারা আফগানিস্তানের 1 নম্বর লাগোয়া দেশ বেশিরভাগই,
এবং সেন্ট্রাল এশিয়ার যে এইখানটায় রয়েছে, যেখানটায় বললাম যে ভারত তার কানেক্টিভিটি এবং তার মার্কেট বিভিন্ন ধরনের আরও কী করে যোগাযোগটা বাড়ানো যায় সেগুলো দেখছে। কিন্তু চীন রাশিয়ার সঙ্গে পাকিস্তানও থাকবে সেখানটায়, ইরানও আছে সেখানে। সুতরাং যে দেশগুলো আসছে সেখানে প্রত্যেকে মিলে কিন্তু এই যে এলাকায় এবং তালিবান আফগানিস্তানে থাকায় যে সমস্যাটা হতে পারে বা হতে চলেছে সেটাকে কিভাবে ট্যাকল করা যায় এটার একটা বড় দিক থাকবে সেখানে। এবং প্রত্যেকটা দেশেরই নানা রকম সমস্যা রয়েছে সেখানে, নিরাপত্তার দিক থেকে তারা একটা গুরুত্বপূর্ণ সমস্যায়, পাকিস্তান বলা যায়, ইরান বলা যায়, এবং সব জায়গায় এই এসসিওর কথা যদি ওঠেও তাহলে কিন্তু চীনও আসবে। এবং চীনের যে দিকটা নিয়ে আমরা সব থেকে বেশি চিন্তিত, অর্থাৎ এই ভারত মহাসাগরীয় এলাকায় চীনের যে প্রভাব বৃদ্ধি, অর্থাৎ শ্রীলঙ্কায় সে বন্দর নিচ্ছে, ইন্ডিয়ান ওশান রিজিয়ন বলতে যে সমস্ত ছোট ছোট দ্বীপরাষ্ট্র আছে সেখানে সে কবজা করার, তার কর্তৃত্বকে কবজা করার চেষ্টা করছে, এবং তারপরে হংকংয়ের দিকটা আছে, এবং এই পূর্ব দিকটা চীন সাগরে আছে, এবং আমরা গালোয়ানেও দেখেছি, আমরা তাওয়াংয়েও দেখছি। একটা অদ্ভুত বিষয়, একটা চাপ এবং একটা এগিয়ে চলা বা একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এবং নেপালে সরকার পরিবর্তন হয়েছে, এবং ফলে এই নেপাল ভুটানই একমাত্র ওপর দিকে রয়েছে। বাংলাদেশেও চীনের কিন্তু প্রবল রয়েছে। সেই জিনিসটা, এই পুরো যে উপমহাদেশের যে অবস্থান, তার পরিবর্তন কিন্তু চীন কিছুটা একটু এগিয়ে আসার চেষ্টা করছে। আবার ওই যে ওয়ান বেল্ট ওয়ান রোড, ওই সেটাও যেটা আছে সেটার ভেতর দিয়ে এই সব মিলিয়ে, ফলে আমরা একটু চীন নিয়ে আলোচনা করতে হবে এই উপমহাদেশে এবং ভারতের পরিপ্রেক্ষিতে। ডক্টর সেন। ডেফিনেটলি চীন একটি, ভারতের পরিপ্রেক্ষিত থেকে চীন একটি অত্যন্ত মানে ইরিটেবল প্রেজেন্স বলতে গেলে। এবং ইন্ডিয়ান ওশান রিজিয়নের যে কথাটা বললেন আপনি, মানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছেন, কারণ এই দেশগুলি বা এই ইন্ডিয়ান ওশান রিজিয়ন যে আমরা একটা জিও পলিটিক্যাল একটা জায়গা বুঝি, সেই জায়গায় কিন্তু এখনকার দিনে আজকে দাঁড়িয়ে চীনের একটি বিরাট একটা প্রেজেন্স হয়ে গেছে। হ্যাঁ, ধরুন ওয়ান বেল্ট ওয়ান রোড বা এই মেরিটাইম সিল্ক রুট যেটা চীন বানিয়েছে, এই উপকূলবর্তী দেশগুলো, লিটোরাল স্টেটসগুলোতে ডিফারেন্ট জায়গায় স্ট্রিং অফ পার্লস, যেটা আগে একটা স্ট্রিং অফ পার্লস বলা হতো, এখন আর সেটা খুব একটা ইউজড হয় না। হ্যাঁ হ্যাঁ, এবারে নাও এই ক্ষেত্রে ভারত এসসিওতে চীনকে ঠেকানো, এসসিওতে ভারতের জন্য একটু মুশকিল, কারণ চীনের ওইখানে কিন্তু খুব সলিড একটা সাপোর্ট আছে। হ্যাঁ, কি সাপোর্ট আছে? রাশিয়ার একটা সাপোর্ট আছে। কারণ দেখুন, ভারত কিন্তু এখনো অবধি কোনো সাইড নেয়নি, সেটা আমাদের দেখতে হবে। সেটা যেরকম একদিক দিয়ে ভালো, ধরুন আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা একটা নন অ্যালাইন ট্রেডিশনে বিশ্বাসী, আমরা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি দিকে যাচ্ছি, আমরা নিজেদের নেক্সট স্টেপটা কি হবে আমরা বলবো না, অ্যান্ড অল দ্যাট। হ্যাঁ, সেরকমভাবে এটা কিন্তু একটু প্রবলেম্যাটিকও, কারণ আমাদের রাশিয়ার ক্ষেত্রে বা চায়নার ক্ষেত্রে আমাদের কিন্তু মানে ভারতের জন্য একটা ট্রাস্ট ডেফিসিট আছে। ধন্যবাদ। হ্যাঁ জয়ন্ত, ভারত চীন সম্পর্ক যেভাবে এগোচ্ছে, আমার যেটা মনে হয় যে প্রধানমন্ত্রী হওয়ার পর 2014-তে নরেন্দ্র মোদী যখন নওয়াজ শরীফকে মানে সার্কে সবাইকে ডেকেছিলেন, উনি কিন্তু আলোচনায় বসতে চেয়েছিলেন। দেখুন, সবরমতীতে চায়নার সঙ্গেও তো বৈঠক করেছিলেন, কিন্তু ক্রমশ একটা জিনিস বিদেশ নীতিতেও নরেন্দ্র মোদীরও একটা পরিবর্তন এলো। ফরেন সেক্রেটারি লেভেল টক যেরকম পাকিস্তানের সাথে বন্ধ হলো, সেরকমভাবে চায়না সম্পর্কেও কিন্তু একটা জিনিস বোঝা গেল। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী একসময় ভারতের রাষ্ট্রদূত ছিলেন, এবং চীন সম্পর্কে তার একটা যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। হ্যাঁ, এবং তিনি ভাষাটা জানেন, সেখানকার সংস্কৃতি জানেন। এখানে কিন্তু এসসিওকে একটা নতুন ন্যারেটিভ দিয়ে নরেন্দ্র মোদী এগোবেন কিনা, কেননা এরকম একটা সময় করোনা নিয়ে যখন চায়নাও যথেষ্ট সমস্যার মধ্যে আছে, কিন্তু চায়নার পলিসি হচ্ছে সবসময় অরুণাচলটা আমার, এই প্রেশারটা যেরকম আমেরিকাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম পূর্ব ইউরোপের ব্যাপারে, তো ভারতের ব্যাপারে চৌবেন লাইন যেরকম নেহরুকে বলে গেছিল কিছু হবে না, তারপরে তো হয়েছিল। সুতরাং চায়নাকে কতটা বিশ্বাস করা হবে? আবার চায়না পাকিস্তান নয়, সুতরাং আমি তার সাথে বর্ডার টক বন্ধ করে দেব, সেই রকম পাকিস্তানের মতো পজিশন ভারত নেওয়ার মতো তার উচিত নয় বলে আমি মনে করি। তাহলে এখন চায়নার, এবং এখানে মনে রাখতে হবে এসসিওতে কিন্তু ভারত হোস্ট,
সুতরাং পাকিস্তানের সাথেও একটা হোস্টকে কিন্তু আমি বাইরের দেশে গিয়ে এসসিও মিটিংয়ে পাকিস্তানের সাথে দেখা করলাম না, চায়নার সঙ্গে দেখা করলাম না, আমিও অতিথি, কিন্তু এখানে যখন হোস্ট কান্ট্রিকে প্রত্যেকটা অতিথি রাষ্ট্রের সাথে একটা ওয়ান মিটিং করাটা শিষ্টাচার, প্রোটোকল। এখন সেটা নরেন্দ্র মোদী করবেন বলে আশা করি, আমি তো আলোচনার সবসময় পক্ষে। সুতরাং পাকিস্তানের সাথে যেখানে আর্মি চিফ, নতুন আর্মি চিফ পুরনো বাজোয়ার পলিসি নিয়েই চলতে চাইছেন, একটা গ্রেট অপরচুনিটি আছে ভারতের পাকিস্তানের সাথে আবার অন্তত ডায়ালগটা শুরু করার। আমি জানি না সেটা কি করবেন, কিন্তু আফগানিস্তান, যেটা প্রণয়দা বলছিল, আমি সেটা সময় সংক্ষেপে বলছি, যে আফগানিস্তানে কিন্তু অজিত ডোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, প্রথমে যেটা ভাবা হয়েছিল আফগানিস্তানে তালিবান সরকার হওয়ার পরে পাকিস্তান এবং তালিবান মিলে আমাদেরকে একদম শেষ করে দেবে, এবং রীতিমতো আশঙ্কা করছিলাম আমরা সব। ধন্যবাদ জয়ন্ত। এখন এই পরিস্থিতিতে সেটা কিন্তু অনেক পরিবর্তিত। ধন্যবাদ। দেশে বিদেশে 22-এ এই দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল, কিন্তু সম্ভাবনা কতটা 23-এ, সেদিকেই আমাদের আজকের অনুষ্ঠানের শেষটা এগিয়ে গেল। সকলে ভালো থাকবেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সকলে সুসম্পর্ক থাকুক, পৃথিবীর প্রতিটি মানুষ ভালো থাকুন। নমস্কার।